আমি মরলেও আওয়ামী লীগ, না মরলেও আওয়ামী লীগ, বেঁচে থাকলেও আওয়ামী লীগ, না বেঁচে থাকলেও আওয়ামী লীগ। যারাদেরকে ডিজোন করেছে আওয়ামী লীগ, জাহাঙ্গীর আলম, এদিকে বেনজির আহমেদ, তাদের উপরই ভর করার একটা জায়গা আসছে কিনা? 5 তারিখে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হলো, আপনি প্রতিবাদ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের পেজ থেকে জানালেন 8 তারিখ, কেন? থেকে হিউম্যান রাইটস ওয়াচ তারা অবশ্য বলছে কি, যে হ্যাঁ, আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন অনার্য। মাত্র আমাকে যে ঘুরতে দেয় না, তার কারণে পুরো শহর ঘুমাতে পারবে না, এটা কি রাজনৈতিক কোনো বক্তব্য হতে কোন পারে? কথাটিতে, আপনাদের নেত্রী শেখ হাসিনার কোন কথাটিতে আম, মানে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন ঐক্যবদ্ধ হবার জন্য? জয়ী হওয়া লক্ষ্য, কিন্তু সেই জয়ী হতে গিয়ে নির্বিচারে তিনি তার ভালোবাসার মানুষদেরকে হারাতে পারেন না। এই জেনারেল লাভস হিজ সোলজার্স। 14-তে 24-এ বিএনপি নির্বাচনে আসে নাই, নির্বাচন হয়ে গেছে, আপনারা ক্ষমতায় গেছেন। আবার যদি এরকম হয়, আপনাদের কি খুব কিছু বলার থাকবে, খুব বড় গলায় কিছু বলবার থাকবে? না, নির্বাচন সঠিক হয় নাই, এটা যদি আমাকে এখন কেউ মারেও কাটেও পেটায়ও, আমি আবারও একই কথাই যে বলবো। হরতাল অবরোধ এই সময় এসে অকার্যকর হয়ে গেছে, সেই রকম মেথডেই আবার আপনাদের রণকৌশল ঠিক যে করছেন, এটাই বা কতটা? আয়ের অনুষ্ঠানে সবচেয়ে বেশি কারা যাইতো, কারা তেলবাজি করতো, একদম এই ভাষায় বললাম। আমাদের তেল তেল দেওয়া আমাদের একটা একটা রোগে পরিণত হয়েছে না। কারা কারা যাইতো মানে আপনার এই বিষয়ে? অনুষ্ঠানে আওয়ামী লীগ থেকে যাদেরকে দাওয়াত দেন তারাই যায় বসে থাকতো, সাদা চামড়া দেখলেও তার নিজের সামলাইতে পারতো না। 24-এ নির্বাচনে আপনিও পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে। ড্রাইভার হাতে নাতে ধরা পড়তেছে যে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে। আমি যদি বলি যে ভাই আমার ভুল হয়ে গেল, আমাকে ক্ষমা করবেন, এতে কি আমি খুব ছোট হয়ে যাব? মানে আমরা কেন মনে করলাম যে সবাই আওয়ামী লীগ করবে? কেন আমাদের মনে হলো যে বেসুরা গলায় যে গান গাবে তাকে আমাকে নিয়েই গান গেতে হবে? কেন আমার মনে হলো যে সুরেলা গলায় অন্য কোনো প্রতিবাদ্য নিয়ে গান গাওয়া যাবে না? আজ আমার অতিথি আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। রাশেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি সময় দিচ্ছেন আমাকে, ধন্যবাদ আপনাকে। আমি যেই প্রশ্নটা দিয়ে আপনার কাছ থেকে শুরু করতে চাই, যে সম্প্রতি যে ঘটনাটি ঘটে গেল, বিশেষ করে 32 নম্বরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, তারপরে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটলো, লুটপাটের ঘটনা ঘটলো। আমি আসলে 32 নম্বরটা একটা বিশেষ জায়গা, একটা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, সেখানে হামলার ঘটনা ঘটলো এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার বক্তব্যে বলছিলেন, সেই অনলাইন বক্তব্য যাকে কেন্দ্র করে এত ঘটনা, সেখানে তিনি বলছিলেন যে এখানে অনেক বিদেশি গণ্যমান্য অনেক ব্যক্তিরা এসেছেন, পরিদর্শন করেছেন, স্বাক্ষর করেছেন। আসলে আমরা দেখেছি ফ্রান্সের প্রধানমন্ত্রী, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী এসেছেন, তারপর রুশ পররাষ্ট্রমন্ত্রী বা চীনা প্রতিমন্ত্রী অনেকে এসেছেন আসলে। কিন্তু 32 নম্বর যখন ভাঙা হলো, তারপর ভারত ছাড়া আর কোনো দেশ বা গোষ্ঠীর প্রতিক্রিয়া দেখেছেন? শারমিন, প্রথমত আপনাকে ধন্যবাদ, কিন্তু আমাকে একটা কথা বলতে হয়। আমি কিন্তু আসলে আজকের এই টপিকটা নিয়ে কথা বলার জন্য প্রস্তুত ছিলাম না, তারপরেও আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন। আমি আহ, দেখেন, প্রথম কথা হচ্ছে, কেউ প্রতিবাদ করুক বা না করুক, ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলার যে ঘটনা, তাতে আমি একা না, বাংলাদেশ আওয়ামী লীগ সহ বাংলাদেশের স্বাধীনতা প্রেমী যারা আছেন, স্বাধীনতায় বিশ্বাস করেন, তারা সকলেই কষ্ট পেয়েছেন, সকলেই ব্যথিত হয়েছেন, এবং এর তীব্র প্রতিবাদ করি। আহ, আমি নিজেও খুব চিন্তিত। আপনার প্রশ্নের সূত্র ধরে বলতে চাই, সেটা হচ্ছে যে আমার নিজের কাছে আসলে বোধগম্য হচ্ছে না যে 32 নাম্বারটা তো আর এক বাড়িতে পুরো ভেঙে ফেলা হয় নাই, একটা সময় ধরে ভাঙা হয়েছে, এবং এবং হুমকি দিয়ে, পূর্ব ঘোষণা দিয়ে ভাঙা হয়েছে। পূর্ব ঘোষণা দিয়ে, হুমকি দিয়ে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ভাষণকে সামনে রেখে যে উনি ভাষণ দিবেন, সেক্ষেত্রে তারা 32 নম্বর আক্রমণ করবেন। আমি খুবই আশ্চর্যান্বিত এই জায়গায় যে ভবনটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক অথবা জাতীয় ক্ষেত্রে
কেউই প্রতিবাদ বা একে সংরক্ষণ বা রক্ষা করার কোনো আহ্বান আসলে আনুষ্ঠানিকভাবে জানায় নাই। এই প্রশ্ন আমার আছে, এটা উত্তর কোথা থেকে পাবো আমি জানি না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এটা সোভিয়েত রাশিয়ার যখন দুর্দান্ত প্রথাপ পৃথিবীতে, তখন নোবেল প্রাইজেরই একটা প্যারালাল, মানে সমান্তরাল আরেকটি পুরস্কার হিসেবে দেখা হতো। এখনো রাশিয়ার সর্বোচ্চ পুরস্কারগুলোর ভিতরে জুলিও কুরি অন্যতম একটি। বঙ্গবন্ধু সেই পুরস্কার পেয়েছিলেন এবং সেটা পেয়েছিলেন শান্তির জন্য। একটা সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে একটা জনপদকে একটা কর্ষণ, একটা চর্চার মধ্যে নিয়ে গিয়ে যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত করা যায়, সেই জায়গাটা ছিল। সেই জায়গা থেকে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা কোনো বার্তা আমরা পাইনি। আমি খুব আশ্চর্যান্বিত, ৭ই মার্চের বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের বক্তব্য জাতিসংঘ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে এবং প্রকাশিত হয় এভাবে যে মানুষকে উজ্জীবিত করা, একীভূত করা, মানুষকে সাহস যোগানো এবং সংঘবদ্ধ করে একটা লক্ষ্য, মুক্তি বা স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে এই বক্তব্য অনন্য, অসাধারণ। সেই বক্তব্য যে ব্যক্তি দিলেন, তার যে বাড়ি, সেই বাড়ি তো একটা নিদর্শন বটে। সেই নিদর্শনকে রক্ষা করার ক্ষেত্রেও জাতিসংঘ থেকে কিছু আমরা পাইনি। হ্যাঁ, ভারত বিবৃতি দিয়েছে, দুইভাবে দিয়েছে। একটা অফিসিয়াল বিবৃতি, আরেকটা হচ্ছে যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যিনি ওই প্রেস কনফারেন্সে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, উচ্চপদস্থ ভারতীয় আমলা, মানে কূটনীতিক, তিনি বলেছেন। কিন্তু যখন ৩২ নম্বর ভাঙা হচ্ছে তিলে তিলে, বা যখন মানুষ অ্যাডভান্স করছে মানে জড়ো হয়ে ভাঙার জন্য, সেই সময় কোনো সেই সময় কোনো ইন্টারভেনশন আমাদের চোখে তো পড়ে নেই। আচ্ছা, তারপরেও কিন্তু আমি খুব একটা দেখি নাই যে ভাঙা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তারপরে যখন বাকি আওয়ামী লীগের অনেক নেতা, কর্মী বা সমর্থকদের বাসায় না, হামলা হচ্ছে, তারপরেও তো খুব দেখি নাই। একটা দেখেছি HRW-র পক্ষ থেকে, হিউম্যান রাইটস ওয়াচ, তারা অবশ্য বলছে কি যে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন অন্যায্য। মানে তারা কিন্তু আপনাদের বিরুদ্ধে যে ক্ষোভ জনতা, সেটিকে ন্যায্য বলছে। না, দেখেন, আমি 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 হিউম্যান রাইটস ওখানে যাচ্ছি। হ্যাঁ, বঙ্গবন্ধু তো বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। সেখানে তো আসলে আওয়ামী লীগ বা তৎকালীন মুসলিম লীগ বা জামাতি ইসলামী বা ন্যাপ, হ্যাঁ, বা কমিউনিস্ট পার্টি, এবার নাম ধরে তো আর উনি দেশকে স্বাধীন করেন নাই। দেশটা তো স্বাধীন হয়েছে সকলের জন্য। অবশ্যই বঙ্গবন্ধুর সাথে জাতীয় চার নেতা, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ মুক্তিকামী মানুষের ত্যাগ, সাহসিকতার একেবারেই খুবই ধনাত্মক একটা সম্পর্ক ছিল বটে। কিন্তু হিউম্যান রাইটস যদি এই কথাও বলে থাকে যেটা আওয়ামী লীগ, হ্যাঁ, আওয়ামী লীগের রাগ থাকতে পারে। আওয়ামী লীগের উপরে রাগ ছিল বলেই তো ৫ই আগস্ট সংগঠিত হয়েছে। কিন্তু সেটার সাথে বঙ্গবন্ধুর আবাসস্থলের সম্পর্ক আপনি স্থাপন করছেন কিভাবে? যদি আপনি সম্পর্ক স্থাপন করেন, সেটা দুঃখজনক, অন্যায়, এটা সঠিক নয়। আর যদি আমাদের গাফিলতির কারণে এই সম্পর্ক স্থাপিত হয়, তাহলে আমাদেরকে তো আরো দায়িত্বশীল হয়তো বা হওয়া উচিত ছিল। আমি আসলে যে জায়গাটা যেতে চাচ্ছিলাম, যে দেখেন, আমেরিকার যিনি চার্জ দি অ্যাফেয়ার্স, সাপোজেডলি উনি তো বাইডেন প্রশাসনের কেউ না। ওনার পক্ষ থেকে আমার একটা আশা ছিল যে একটা ছোট বার্তা তো উনি দিবেন। কারণ এটা আমি বলছি কেন শারমিন, আই ওয়াজ শ্যাটার্ড, আই এম স্টিল শ্যাটার্ড। এবং আমি একা না, এভরিবডি ইজ শ্যাটার্ড। মানে আমি এই যে প্রথমে যখন কথা বলা শুরু করলাম, আমাকে নিজেকে সামলাতে হলো। আই ক্যানট হোল্ড মাই টিয়ার্স ব্যাক। ওই বাসাটায় আমি গিয়েছি যখন আমার বয়স ছিল 10। আমি হাফ প্যান্ট পরা বয়সে আমি আসলে প্রথমবার গিয়েছি। সো আই হ্যাভ লট অফ মেমোরিজ। দ্য প্রবলেম ইজ যে
সাপোজেডলি 5ই আগস্টের পরে তো আমাদের পার্টির যে স্ট্রাকচার সেটা যেমন ছিল তেমনই আছে। তাহলে যখন কেউ হুমকি দিচ্ছে যে ধানমন্ডি 32 নম্বর ভাঙা হবে, তখন কি আমার দলের দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগ সরকারের যিনি তথ্যমন্ত্রী অথবা তথ্য প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয়ভাবে যিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অথবা যিনি তথ্য বিষয়ক সম্পাদক, তারা কি করছিলেন? ঠিক আছে, আপনি পলাতক অবস্থায় আছেন, আপনি সশরীরে এই ঘটনাকে বাধাগ্রস্ত করতে পারছেন না, কিন্তু যারা এই বাড়ির স্টেক হোল্ডার, অর্থাৎ রাশিয়া আমাদের চিরকালের মিত্র, সে তো আমাদের স্টেক হোল্ডার। আমাদের ভারত তো ডেফিনেটলি স্টেক হোল্ডার, কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের অংশগ্রহণ ছিল। আপনি আপনি যদি হিসাবে নেন তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র স্টেক হোল্ডার, এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টন যখন এই দেশে এসেছিল, দ্য প্রপার অ্যাপ্রোপ্রিয়েট হোমেজ ওয়াজ পেড। নট অনলি দ্যাট, পরবর্তীতে কোনো রাষ্ট্রপতি না আসলেও মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে যারাই এসেছেন তারা কোনো না কোনো ক্যাপাসিটি দে হ্যাভ ভিজিটেড। সো আমার কথা হচ্ছে এই স্টেক হোল্ডাররা জানলো না নাকি জানানো হলো না? আপনি মনে করেন আমাদের নাকি অ্যাম্বাসেডর আপনারা লার্জ, একা হয়ে পড়ছেন, দেশি বিদেশি সমর্থক না আপনাদের আমি আসলে একা হয়ে পড়ছি কিনা আমি জানি না, আমি সে জায়গায় যাচ্ছি, আমি অ্যাজাম্পশনে কিছু বলবো না, আমি যা চোখে দেখেছি আমি তা বলছি। আমাদের অ্যাম্বাসেডর লার্জ জিয়াউদ্দিন সাহেব, উনি তো বাংলাদেশে নেই, উনি বাংলাদেশের বাইরে আছেন, খুব চৌকস ব্যক্তি, ইজ এ ভেরি স্মার্ট পারসন। তাহলে আমি আপনাকে যেটা বললাম যে আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ জাতিসংঘ রিকগনাইজ করে, তাহলে আপনি অ্যাম্বাসেডর লার্জ, আমি তো আর অত বড় কূটনীতিক না বা আমি ডিপ্লোমেসি তো বুঝি না, তো হোক না আপনার সরকার ক্ষমতায় না থাকুক, আপনি কি জাতিসংঘকে জানিয়েছেন যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে? কারণ আমি এই কথাটা বলছি কেন, আফগানিস্তানে 3000 বছর পুরানো, মোস্ট লাইকলি ভুল না হয়ে থাকে, বুদ্ধিস্ট যে পুরাকীর্তি, সেটা যখন তালেবানরা ভাঙতে গেল, সারা বিশ্বের প্রত্যেকটা অঞ্চল থেকে উন্নত বিশ্ব বিশেষত এবং জাতিসংঘ অনুরোধ জানিয়েছে তালেবান সরকারকে যে প্লিজ এটা ধ্বংস করবেন না। তারা শুনলো কি শুনলো না অন্য কথা, কিন্তু ওই নিদর্শন, ওই ইন্টারন্যাশনাল হেরিটেজ যেটাকে বলে, ওই পুরাকীর্তিকে সংরক্ষণ করার, রক্ষা করার আহ্বানটা জানানো হয়েছিল। এখন অফকোর্স বাংলাদেশ একটা কেওসের মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নেই, বাংলাদেশে কোনো কিছুই এখন স্থিতিশীল না, সবকিছু অস্থিতিশীল। কিন্তু সেই অবস্থায় আমরা কি আদৌ আমাদের স্টেক হোল্ডারদেরকে সঠিকভাবে জানিয়েছি যে উই নিড ইউর হেল্প? আর যদি জানিয়ে থাকি তাহলে এরকম কি হওয়ার কথা? সুতরাং আমরা একা গণমাধ্যমগুলোতেও কিন্তু বিষয়টি এসেছে, মানে সবগুলো গণমাধ্যমে হ্যাঁ, গুরুত্বপূর্ণ কিন্তু এটা সঠিকভাবে আসে নাই। আন্তর্জাতিক গণমাধ্যমে যেই ভাষায় আসছে এটা সঠিকভাবে আসে না। এটার দায়িত্ব আমি আপনাকে যেটা বললাম যে যদি আমরা পার্টির স্ট্রাকচার একই রকমই রাখি, যদি রিঅর্গানাইজ না করি, যদি রিস্ট্রাকচার না করি, তাহলে যারা দায়িত্বে আছেন তাকে তো তার দায়িত্ব পালন করতে হবে। আর উনি যদি ওনার দায়িত্ব পালন না করতে পারে, তাহলে এমন একজনকে নিতে হবে যিনি দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত। এখন আপনি ধরেন, এটা কি গীবত গাওয়া হবে কিনা বা কি আমি জানি না, আল্লাহ আমাকে ক্ষমা করুন, ধরেন ঢাকা 10 আসন, এটার মধ্যে ধানমন্ডি 32 নম্বর, আমি অন্যের কথা বাদ দিব, কাজটি ঘৃণিত, কাজটি অপরাধ, এর প্রতিবাদ জানাই। হ্যাঁ, ইতিহাস আমি বিশ্বাস করি, যেখানে যার যে প্রাপ্য সম্মান সেই জায়গায় সেটা বিচারের মাধ্যমে হোক, প্রাকৃতিক বিচারের মাধ্যমে হোক, যেভাবে হোক সে তার জায়গায় যাবে, ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে। কিন্তু আপনি একটা চিন্তা করেন যে ঢাকার 10 আসনের যে সংসদ সদস্য ছিল সাবেক, এই ধানমন্ডি 32 নম্বরে বাড়ি ভাঙা হয়েছে 5 তারিখে। আমি জানি না সে কোথায়, কি অবস্থায়, বাট সে তো নৌকা মার্কা পেয়েছিল, সে তো সেখান থেকে এমপি হয়েছিল। প্রতিবাদটা কোথায়? জি, তার দল। আপনি সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের কথা বলছেন যে তারা বিবৃতি দিলেন, আমি না না, আমি ঢাকা 10 আসনের যিনি সংসদ সদস্য ফেরদৌসের কথা বলছি। তাহলে আমরা এমন লোককেই বানাইলাম, নমিনেশন দিয়ে এমপি বানাইলাম, যে আসলে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলার পরে একটা লাইন লিখেছে প্রতিবাদ জানাবে বা দুঃখ প্রকাশ করবে, খবর নাই। আপনি লিখেছেন? আপনি বুঝার চেষ্টা করেন আমি কি বলতে চাচ্ছি। আপনি লিখেছেন রাশিক রহমান?
আমি তো আপনি তো আমাকে নিয়ে আসছেন, আমি তো প্রতিবাদ করছি। আই হ্যাভ দ্য গাটস। ইজ দেয়ার এনিবডি এলস? আর কেউ কথা বলতে পারতেছে? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আর কাউকে ডাকেন নাই আমার আগে? আমি তো অনেক নিচের নেতা, আমার তো বড় বড় নেতা ফোন করছেন, তো পান নাই। এটাই বাস্তবতা। আমরা সিরিয়াল অনেক পরে করি, আমি আপনাকে বাস্তব কথাটা বলছি। আমি কি আমার মুখ ঢেকে আপনার সাথে কথা বলছি? আচ্ছা আচ্ছা, মানে আপনি বলছেন যে অন্য কেউ কথা বলছেন না, আপনি কথা বলছেন, এবং কিন্তু এবং আপনিও তো আপনি এবং একটা তার থেকেও বড় অফিসিয়াল কথা, কোনো আপনি যেটা বিবৃতি, আপনার অফিসিয়াল আপনি আপনি ফেসবুক। যেটা বুঝতে পারেন নাই, আপনি যেটা বুঝতে পারেন না, সেটা আমি আবার পরিষ্কার করে বলি। আমার বাড়ি তো রংপুরের মিঠাপুকুর, আমি আওয়ামী লীগের কর্মী, অবশ্যই আমাকে প্রতিবাদ জানাতে হবে, আমি দুঃখ পাবো, এটাই স্বাভাবিক, এটাই প্রাকৃতিক। কিন্তু আপনি কারে ভাই বানাইলেন ঢাকা 10 থেকে, যে মানে পাবলিকলি আপনার এই বলতেছে। আপত্তির জায়গাটা স্পষ্ট, যদিও আমি 5 আচ্ছা, ফেব্রুয়ারির পরে আওয়ামী না লীগের না কোনো নেতার না সাথে না, খুব আমার বেশি কথা বলার আপনি চেষ্টা বলেন করিনি। ঢাকার মেয়ররা আছেন না, হ্যাঁ, কোথায় প্রতিবাদ, কোথায় ঢাকা মহানগরের কমিটিগুলো আছে না? বরঞ্চ রাশেক রহমান প্রতিবাদটা কোথায় যখন প্রতিবাদ? করলেন, ঢাকার সাবেক মেয়র, ঢাকা দক্ষিণের মেয়র ফজলেনুর তাপস, আচ্ছা, যাকে বলেছিলেন এইবার সুলতানা আসেন। কামালকে। না, আমি বলি, এটা তো জননেত্রী শেখ হাসিনার কাজ না। উনি দিল্লিতে আছেন, স্বাভাবিকভাবে একটা খুবই জটিল পরিস্থিতিতে তিনি আছেন, এটাই বিশ্বাস করি, এটাই মনে করি। 5 তারিখে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হলো, আপনি প্রতিবাদ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের পেজ থেকে জানালেন 8 তারিখ। কেন 3 দিন লাগবে কেন? জাতির পিতার বাড়ি ভেঙে দেওয়ার পরে এর প্রতিবাদ জানাতে 3 দিন লাগবে কেন? আমি আমার দায়িত্ব এড়াচ্ছি না, আমি আপনাকে শুধু বলতে চাচ্ছি যে যেটা হয়েছে হয়েছে। যদি আপনি দেখেন যে যাকে যে দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্ব সে পালন করছে না, তাহলে সিদ্ধান্ত হচ্ছে দেরিতে তা পরিবর্তন করবেন না এখন তা পরিবর্তন করবেন। তাহলে আসলে কি আপনারা দায়িত্বহীন ভূমিকা পালন করছেন? মানে যার যার যেখানে দায়িত্ব পালন করবার না, কথা ছিল। আপনারা দায়িত্বহীন পালন করছেন এবার বলে তো আমি উত্তর দিতে পারি না, নিশ্চয়ই অনেকে দায়িত্ব পালন করছে। আমি আপনাকে স্পেসিফিক কথা বলেছি, ঠিক শুনেন, আছে, আমি যার কিন্তু যার বর্ণ আসলে চড়ান ঠিক নাই। সেই সময় দায়িত্বটা যার পালন করার কথা ছিল। আমি No, এই I'm, সাথে I'm, এই প্রশ্নটা জুড়ে দেই, রাশেক রহমান, এই প্রশ্নটা একটু জুড়ে দেই যে আপনি বলছেন ঢাকা 10-এর সাবেক সংসদ সদস্য, তথ্য প্রতিমন্ত্রী বা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, তাদেরকে এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া কি, কোথায়, সেটি আপনি দেখছেন না। আমি একটু জিজ্ঞাসা করি বঙ্গবন্ধুর দৌহিত্র। আপনি সড়ক দিয়ে যাচ্ছেন, কোন একজন লোক আপনাকে মৌখিকভাবে লাঞ্ছিত করলো, এখন পাশে আপনার ভাই দাঁড়ায় আছে, আপন ভাই। আপনার ভাই যদি আপনাকে লাঞ্ছিত করার ব্যাপারে প্রতিবাদ না করে, তাহলে অন্যের ভাই কি প্রতিবাদ করবে? আপনি কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? বুঝতে পারছি। যে দুষ্টু লোক সে তো তার কাজ করেছে, সে আপনাকে লাঞ্ছিত করেছে। But what is the correct thing to do? It is your own brother who has to protest in favor of you. কিন্তু এই ব্যাখ্যাটা কি আপনার কাছে আছে? আপনি নিজেই যে বিষয়ে বলছেন আপনি দুঃখ পাচ্ছেন বা আহত হচ্ছেন, কেন আওয়ামী লীগ এরকম অবস্থায় আছে? কেন দায়িত্বশীল ব্যক্তিরা প্রতিক্রিয়া জানাচ্ছেন না? সেটি কি আপনি বুঝতে পারছেন? কেন হচ্ছে না এটা? একটা হতে পারে ভয়, একটা হতে পারে সক্ষমতার অভাব, আরেকটা হতে পারে এটাই কৌশল। ম্যাকিয়াভেলি পড়েছি, শামসুর দ্য আর্ট অফ ওয়ার পড়েছি, বাট এরকম কৌশল পড়ি নাই, অথবা নতুন কৌশলের বই লেখা হচ্ছে। আচ্ছা, সেই কৌশলের মধ্যে আরও একটু কথা বলতে চাইবো কৌশল প্রসঙ্গে। আমি আসলে এটাও একটু জানতে চাচ্ছিলাম যে বঙ্গবন্ধুর দৌহিত্র, শেখ হাসিনার পুত্র সজীব অজের জয়, পুতুল যিনি ডাব্লিউএইচওতে গুরুত্বপূর্ণ একটা পদে আসীন, রাদওয়ান মুজিব ববি বা টিউলিপ যিনি সম্প্রতি পদত্যাগ করলেন ব্রিটিশ মন্ত্রী হিসাবে, ওনাদের কাছ থেকেও তো খুব শক্ত কোনো প্রতিবাদ বা প্রতিক্রিয়া, সেটি কি আপনি মনে করেন যে সেটিও খুব কাঙ্ক্ষিত ছিল, নাকি আসলে এরকমটাই হওয়া স্বাভাবিক? শক্ত কোনো প্রতিবাদ, প্রতিক্রিয়া আপনি কি প্রতিবাদ দেখেছেন কোনো? আমি খুব খেয়াল করিনি, যদিও সজীব অজিত জয়ের একটা পোস্ট আমি লক্ষ্য করেছি যেখানে তিনি বলছেন যে সব জায়গায় 32 লিখে দিতে, ইংরেজিতে একটা পোস্ট। তো আপনি তো মোটামুটি ওই আমাদের যে গণভবনের যে প্রেস কনফারেন্সে তো মোটামুটি ওই সংস্কৃতির ভিতরে আছেন। আপনি আমাকে যেমন প্রশ্ন করছেন আমি তো আপনাকে প্রশ্ন করতে পারি, আপনি প্রতিবাদ দেখেছেন কিনা? উত্তরটা হবে হ্যাঁ বা না।
না, আমি তো বলছি যে আমি একটা প্রতিবাদী শুধু সজীব অজয় জয়ের কাছ থেকে দেখেছি, যেখানে তিনি বলছেন আসলে ঠিক প্রতিবাদ না, তিনি বলছেন সবখানে 32 সংখ্যাটা লিখে দিতে, এটার প্রতীকী হিসেবে এই একটা ছোট্ট একটা পোস্ট ওকে, তার কাছ থেকে দেখছি। আমি মিস করে গেছি এমন কিছু আপনি দেখছেন কিনা? আপনাদের তো ফেসবুকের যোগাযোগ বা সবকিছু না হয়তো আরো আমি বেশি আমি আমার চাইতে। আমি 32 লিখে দেওয়ার ব্যাপারটা দেখেছি। হুম। উনি যে এটা উদ্যোগ নিচ্ছেন সেটা মানে আর যেহেতু কেউ উদ্যোগ নিচ্ছে না, উনি নিচ্ছেন, তো ওনাকে ধন্যবাদ তো দিতেই হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমরা কি শুধু 32 লিখে দিব? আমাদের প্রতিবাদটা কি তাই হবে? আমাদের চোখের পানি, আমাদের অশ্রু, আমাদের ক্ষোভান্বিত মুখশ্রী, মুখমণ্ডল, আমাদের আবেগ ঘন অভিব্যক্তি, আমাদের প্রতিবাদী শব্দ চয়ন, সেগুলি কোনো উপস্থিত থাকবে? জি। সেগুলো কোথায়, এই প্রশ্নটাই আমিও করছি আপনাকে, সেগুলো আসলে কোথায়? আমরা যাকে প্রতিবাদী ভূমিকায় হতে দেখছি, এবার একটু আসি। আমরা দেখলাম গাজীপুরে হামলার ঘটনা, ওই সময়কালে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তিনি একটা বক্তব্য দিচ্ছেন, তার একটা ফোনার আপ ভাইরাল হলো। সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে যারা ঢাকায় মানে রাজধানীতে শান্তিপূর্ণভাবে আমাদের চলতে দেবে না, তাদের রাতে তারা শান্তিতে ঘুমাতে পারবে না, মানে রাজধানীর মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না, এই বক্তব্য তিনি দিচ্ছেন। তাদেরকে কি এখন দায়িত্ব দেওয়া হচ্ছে প্রতিবাদ? না প্লিজ, আমি আমি দুই হাতে আপনাকে রিকোয়েস্ট করতেছি, আমরা এমনি খুব বিপদগ্রস্ত, হ্যাঁ, খামাখামা কোনোটা তো লাভ নাই। অল আই এম ট্রাইং টু টেল ইউ যে যেটা আসলে প্রোডাক্টিভ ব্যাপার, যেটা মানুষের সত্যি ভালো করে, সেটা কি হয়তো বা আমরা অনেক ক্ষেত্রে করতে পারি নাই, এটা আমি আপনাকে বলতেছি। আপনি ভুলের কথা বলছেন। প্রধানতম ভুল হিসেবে বিএনপি যেটা চিহ্নিত করে সেটি হচ্ছে নির্বাচন। আপনারা তিনটি আপনি নির্বাচন। আপনি 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 মনে করেন আমরা ডিজিটাল বাংলাদেশ করতে চাই, মানে করেছি। এখন এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি ওয়ার্ল্ড ক্লাস প্রোগ্রামার বানাইতে চান, তো ইংরেজিটা খুব ভালো হওয়া লাগবে না? তো আপনার পাবলিক স্কুলিং এর যে সিস্টেম, সেখানে এই ইংরেজি পাঠদানে আমি কতটুকু বিনিয়োগ করছি, এটা যদি আপনি বিচার করেন, তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোন সরকারই আসলে এটার কোনো কৃতিত্ব পাবে না। আমি ফেলিয়ার তো অনেক জায়গায় দেখাতে পারি, কিন্তু সাকসেস তো আছে অনেক তা অবকাঠামো তো কাজ নিশ্চয়ই আছে, হচ্ছে। কিন্তু সেটি যেহেতু ফেইলিয়ারের জন্যই কথা হচ্ছে, এবং আপনাদের যখন আপনি বলছেন বিপদগ্রস্ত, ফেইলিয়ারের জন্যই নিশ্চয়ই, সাকসেসের জন্য নিশ্চয়ই মানে বিপদগ্রস্ত আমার কাছে মনে হয়েছে কিন্তু এই অভ্যুত্থানের বিএনপি যে পিছনে কিছু অভিযোগটা কারণ করে, আছে। বিএনপি হ্যাঁ, যে অভিযোগটা করে সেটা হচ্ছে প্রধানতম কারণ আপনাদের এই অবস্থার নির্বাচন। আহ, তিনটি নির্বাচন আপনারা সুষ্ঠু করতে পারেন নাই। সেটা সেটা গত এপিসোডে আপনাকে আমি বলছি যে কিন্তু নির্বাচনটা একটা তো লাইনে আমি কি একটু বলবেন এই কথাটা, যে 18 নির্বাচনের রাতের ভোটের যে অভিযোগ হয়, এর যেমন এর প্রেক্ষিতে অনেক রকম কথা আছে, সেগুলো যেহেতু আগের অনুষ্ঠানেও কথা হয়েছে, এই এই অভিযোগটা সম্পর্কে আপনি কি বলবেন? শোনেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক আপনাকে একটা কথা বলি, নির্বাচন সঠিক হয় নাই। আর সবচেয়ে বড় যেটা বিপর্যয় হয়ে গেছে সেটা হচ্ছে যে 300 আসনের সরাসরি ভোটে নির্বাচিত সংসদে 11 জন জাতীয় পার্টির বিরোধী দল, এটা পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নয়। এটা যদি আমাকে এখন কেউ মারেও কাটেও পেটায়ও, আমি আবারও একই কথাই বলবো। সরাসরি ভোটের 300 সংসদ সদস্যের যেই সংসদ, সেই সংসদে 11 জনের বিরোধী দল কোনোদিনও পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য হবে না, এবং গ্রহণযোগ্য তো হবেই না, সেটা সাস্টেনও করা সম্ভব না, এবং সেটার ফলাফল আমরা পেয়েছি। আপনি মনে করেন যদি সত্যি আপনি এরকম করতেন যে স্বতন্ত্র বনাম নৌকা নির্বাচন, এবং সেটাও যদি আন্তরিকতা নিষ্ঠার সাথে যে কয়জন স্বতন্ত্র দিতে আসছে তাদেরকে যদি আমরা বিরোধী দলে দিয়ে দিতাম, অর্থাৎ ওই 11 যোগ 64, তার মানে যদি 75 জনের একটা বিরোধী দল হতো, হ্যাঁ, তারপরেও একটা বিতর্ক থাকতো, ট্রেজারি বেঞ্চ অর্থাৎ সরকারি দলের লোকদের সততার সাথে কাজ করা বা না করার উপর একটা নজরদারি থাকতো, প্রতি মুহূর্তে সংসদের ভিতরে একটা প্রতিবাদ থাকতো, সেই প্রতিবাদ বা সেই অভিযোগের জায়গাগুলো অনেক বেশি বিশ্বাসযোগ্য হতো। কিন্তু আপনি জেনে হোক না জেনে হোক, যখন 300 জন আমি বাকি 50 জন সংরক্ষিত আসন ধরলাম না, কারণ এটা তো আনুপাতিক ভাবে হয়, ওনারও সম্মানিত, ওনারও মাননীয় সংসদ সদস্য, কিন্তু আমি বলতে চাচ্ছি যে 300 জনের ভিতরে 11 জনের বিরোধী দল,
This will not be acceptable anywhere in the world. In fact, নেলসন ম্যান্ডেলা এএনসি কে নিয়ে যখন সরকার গঠন করছে তখনও ওই আপনার কি বলে যে এই 11 আর 289 হয় নাই আর কি। এখন এই যখন আপনাদের সময় নির্বাচনের চালচিত্র, তখন এখন আবার জানা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন এবং মির্জা ফখরুল বলছেন যে এই বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে, এরকম একটা ইঙ্গিত তারা পেয়েছেন। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এটি উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদেরা বারবার বলে আসছেন। যদিও ডক্টর ইউনূস একবার বলেছিলেন হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে যে আওয়ামী লীগকে বাধা দেবার তিনি কেউ নন বা তিনি দেবেন না, বিএনপি এটা চায় না, কিন্তু এখন বিএনপিও নিষিদ্ধ করবার কথা বলছে। আপনারা যেভাবে নির্বাচন করেছেন, এখন যদি এই নির্বাচনে আপনাদের উপরেও সেই অবস্থা হয়, যেমন 14-তে 24-এ বিএনপি নির্বাচনে আসে নাই, নির্বাচন হয়ে গেছে, আপনারা ক্ষমতায় গেছেন, আবার যদি এরকম হয় আপনাদের কি খুব কিছু বলার থাকবে, খুব বড় গলায় কিছু বলবার থাকবে? না, আমি একেবারে নির্মোহ জায়গায় যাব। 2014 নির্বাচন এই রেফারেন্সে কাজ করে না। 2014 নির্বাচনে তাদেরকে আহ্বান জানানো হয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন যে সরকারটি নির্বাচন পরিচালনা করার কথা ছিল সেখানে এতটুকুই দ্বিমতের জায়গা ছিল যে অনির্বাচিত কোনো ব্যক্তি ওই অন্তর্বর্তীকালীন সরকারে থাকবেন না, অর্থাৎ সংসদ সদস্যরা থাকবেন। এবং সেখানে জননেত্রী শেখ হাসিনা ক্যাটাগরিক্যালি বেগম খালেদা জিয়া, বিএনপির যিনি চেয়ারপারসন এবং তৎকালীন মাননীয় বিরোধী দলীয় নেত্রী, তাকে তিনি আহ্বান জানিয়েছিলেন যে আপনি 6টা মন্ত্রণালয় নেন এবং হোম মিনিস্ট্রি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মিনিস্ট্রি, অর্থাৎ পুলিশ, বিডিআর, আনসার, যারা যেটা নির্বাচনে সবচেয়ে বেশি সেটা আপনি নেন। আরো 5টা আপনার পছন্দসই সম্মানিত যারা সংসদ সদস্য আপনার দল থেকে আছে তাদেরকে দিয়ে করেন। আর 2014 সালের নির্বাচনটা কিন্তু একান্তই একটা ইগোর উপরে ভিত্তি করে যাওয়া হয় নাই। সো আমি এই জায়গায় এটা আনবো না, এটাকে আমি, এবং নির্বাচন হতেই হতো। নির্বাচন এমন কেউ যদি জোর করে না আসে, আপনি কিভাবে মধ্যবর্তী নির্বাচনও আপনারা দেন না, এরকম একটা আমি বলছি। তবে হ্যাঁ, 2018, 2024 I am agreeable with you. আমি তো একটা কথা বললামই যে 2024-এর নির্বাচনটা যদি একটা ভিন্ন শেপও নিত তাহলেও আরো বেশি কিছুদিন কন্টিনিউ করতে হবে, কিন্তু এটা তো একেবারেই নগ্ন হয়ে গেছে না সারা দুনিয়ায়, যে আপনি একটা 300 আসনের একটা সংসদ, সেখানে 289 জন হলো সব সরকারি দলের। এবং এটা দুঃখজনক হলো বাস্তব, এটা জোকে রূপান্তরিত হয়েছিল। এই জন্য বললাম আপনাকে, আমি কথাটা কি বললাম, আপনি বোধহয় নেন নাই। এখন বলি, কি জানি, আল্লাহ জানে আমার ভাগ্যে কি আছে। মানে ধানমন্ডি 32 নম্বর বা ঢাকা 10 আসনের নমিনেশনটা কি এরকম হওয়ার কথা? আসলে গোপালগঞ্জের যিনি সংসদ সদস্য হবেন তিনি কি মাটি কামড়ায় থাকলেও তার রক্তের শেষ বিন্দুভাবে করছে যেভাবে পারে আর কি। কিন্তু বিচ্ছিন্নভাবে করে এই ধরনের কর্মসূচি সফল করা যাবে? আরো একটা সাথে যোগ করে দিই, আমরা 13-14-তে মানে 14 ইলেকশন ঘিরে যেই বিএনপি টানা হরতাল অবরোধ আমরা দেখেছি, সেটা একটা অকার্যকর জায়গায় পরিণত হয়েছে, কাজে লাগেনি শেষ পর্যন্ত। আপনারাও সেটি বলেছেন যে হরতাল অবরোধ এই সময় এসে অকার্যকর হয়ে গেছে। সেই রকম মেথডেই আবার আপনাদের রণকৌশল ঠিক করছেন, এটাই বা কতটা যৌক্তিক হচ্ছে? কেন মনে হচ্ছে যে এটা কাজ করবে আপনাদের যখন এই অবস্থা? তখন না, এটা তো আমাদের মাননীয় নেত্রী জানেন। এটা তো আর যেটা আপনাকে বললাম যে এটা তো আসলে কনসেনসাসটা আমার জানা নাই। এটা উনি সিদ্ধান্ত নিচ্ছেন বা উনি কাদের সাথে কথা বলে নিচ্ছেন সেটা আমরা তো আর জানবো না। এখন এটা কৌশল হতে পারে না জানানো, আপৎকালীন সময় তো অনেক রকম কৌশল থাকে। তাহলে কি আপনারা খুব একটা আস্থায় নাই? আস্থা নাই রাখতে পারে, আমার উপর আস্থা রাখতে হবে কেন? আমি কে? আমি মরলেও আওয়ামী লীগ, না মরলেও আওয়ামী লীগ, বেঁচে থাকলেও আওয়ামী লীগ, না বেঁচে থাকলেও আওয়ামী লীগ। আমার উপর আস্থা রাখতে হবে কেন? আমরা তো পুরুষ মানুষ সিঁদুর দিতে পারি না। আমাদের অবস্থা এরকম, মস্তক ফাটিয়া রক্ত নির্গমন হওয়ার পরে মৃত্যুবরণ হইলো আমি তোমার, এই তো অবস্থা। আমার আস্থা থাকা, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট থিং আছে আমি ছোটবেলা থেকে সবসময় শুনেছি, দেখেছি যে
আওয়ামী লীগের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি দেখতাম, শুনতাম, জানতাম যে এটা কেন্দ্রীয় কমিটির মিটিং, প্রেসিডিয়াম সবকিছু মিলিয়ে হতো আর কি। তো এখন এই আপৎকালীন অবস্থা আসলে কিভাবে কি হচ্ছে এটা এটা আমি পুরো 100% জানি না। আই আপনি ডোন্ট নো। জানেন না। এখন যখন নেতারা পলাতক অবস্থায় আছেন বা দেশের বাইরে আছেন, দেশে এরকম 32 নম্বরের মতো ভাঙচুর চলছে, বড় বড় নেতাদের বাড়িঘর, সমর্থকদের বাড়িঘর ভাঙচুর, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, সেখানে এরকম কর্মসূচি কিভাবে কর্মীরা পালন করবেন? আদৌ কি কেউ করতে সাহস পাবেন? এরকম কর্মসূচি দিয়ে কি কর্মীরা বিপদে পড়বেন না যদি যে যে বা যারা রাস্তায় নামবেন? আওয়ামী লীগের কর্মসূচি যারা করে তারা একান্তই দলের প্রতি ভালোবাসার জায়গা থেকেই করে, এবং যারা করে তাদের ভিতরে একটা শ্রেণী যেভাবেই হোক ভীতির অনেক ঊর্ধ্বে থেকেই সড়কে নামে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ কোনো কর্মসূচি ঘোষণা করলে সেই কর্মসূচি পালিত হবে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন জায়গায়। ওই কিন্তু 10ই নভেম্বর নূর হোসেন দিবসের মতো নামে মাত্র, কারণ নেতারা সব পলাতক। কোন না, মানে কোন না, না, বোধ থেকে কর্মীরা মাঠে নামবে, এটা একটু বুঝিয়ে বলেন তো। না, 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 বোধ তো একটাই আপনার, বোধ তো একটাই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে মাঝে মাঝে দম নিতে হয়, একটু দাঁড়িয়ে থেকে নিঃশ্বাস নিতে হয় মাঝে মাঝে। তো আওয়ামী লীগের কি এখন না, দম নেওয়ার সময়? আপনি ডানে যাবেন না বামে যাবেন, সামনে যাবেন না পেছনে যাবেন, বইয়ের ভাষায় দ্রুত পায়ে হাঁটবেন নাকি নিজেকে দৌড়বিদে রূপান্তরিত করবেন? একটু দম নিতে হবে, একটু। জি। এখন কোন কৌশলে আপনারা যান বা আপনাদের দল যায় সেটি অবশ্য দেখার বিষয়। একটা মানে আমরা এখন তো আওয়ামী লীগের অনেক কিছু ঠিক ফেসবুক নির্ভর হয়েছে, ফেসবুকেই অনেক দিক নির্দেশনা আসে। একটা পোস্টের বিষয়ে একটু জানতে চাই। সেখানে দেখছিলাম বাংলাদেশ সহ, আমি একটু পোস্টের বিষয়টা বলি, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে গণতান্ত্রিক সরকার পতনে সরাসরি জড়িত ডেমোক্রেটরা ও ইউএসএআইডি বলে মনে করে ট্রাম্প প্রশাসন। সে কারণেই ইউএসএআইডির সমস্ত ফান্ডিং বন্ধ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন দেখার বিষয় বাংলাদেশের অসাংবিধানিক সরকারের বিষয়ে কী পদক্ষেপ নিতে যাচ্ছেন ট্রাম্প। মানে এই বক্তব্যটা আপনারা কোথা থেকে পেলেন যে গণতান্ত্রিক সরকার পতনে সরাসরি জড়িত ডেমোক্রেটরা ও ইউএসএআইডি বলে মনে করছে ট্রাম্প প্রশাসন? শুনেন, ইউএসআইডি আইআরআই কে ফান্ডিং করেছিল, হ্যাঁ। তো এখন এগুলা কথা বললে বলতে হয় যে আইআরআই আইআরআই অনুষ্ঠানে সবচেয়ে বেশি কারা যাইতো, কারা তেলবাজি করতো। একদম এই ভাষায় বললাম, আমাদের তেল তেল দেওয়া আমাদের একটা একটা রোগে পরিণত হয়েছে না। কারা কারা যাইতো মানে এই বিষয়টা তো সাধারণ মানুষের না, কাছে আপনার আপনার আইআরআইটাও খুব অনুষ্ঠানে পরিচিত না। আপনার অনুষ্ঠানে আওয়ামী লীগ থেকে যাদেরকে দাওয়াত দেন তারাই চাই বসে থাকতো। সাদা চামড়া দেখলেও তার নিজের সামলাইতে পারতো না। যে জীবনে সাদা চামড়া দেখে নাই তার কাছে সাদা চামড়া সিপাহীও বড় জেনারেলের মতো লাগে। কারা যেত, আপনি সব আমার দিয়ে বলেন আমাকে তো বাঁচতে হবে নাকি, আমি তো মানুষ, হ্যাঁ। বুঝলেন না কথাটা? কিন্তু আপনাকে বলতেছি যে বাংলাদেশে আইআরআই নামক একটা দুষ্টু সংগঠনের মানে পদভারে মানে রীতিমতো আমরা জর্জরিত ছিলাম। আজকে অমুক প্রোগ্রাম তমুক, হ্যাঁ, কারা করতে অর্গানাইজ, কারা যাইতো আপনি বলেন? আপনি দেখেন না, ফেসবুকে যান, আইআরআই বাংলাদেশ দিয়ে আপনি দেখেন কারা কারা সব পেয়ে যাবেন। তো অফকোর্স আমি তো বারবার বলছি কনস্পিরেসি থাকবে না কেন, কনস্পিরেসি চিরকাল ছিল। হযরত আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম আল্লাহ তাআলা তৈরি করে ছেড়ে দিয়েছেন কি বলে বেহেশতের মধ্যে। তো চক্রান্ত ছিল না, নাহলে গন্ধম ফোন খাইলো কেন? Someone had to go and whisper that please try this fruit, right? This forbidden fruit. So who whispered? The Satan himself, Iblis নিজে গিয়া কানে কানে বলছে যে এটা খাও। তো হাওয়া খাইছে, খাওয়ার পরে এই তো ঘটনা। তো কনস্পিরেসি তো ছিল, চিরকাল ছিল, থাকবে না কেন?
ইউএসএইড কি আপনাকে জোর করে আপনার জানালা ভেঙে ঢুকছে? আইআরআই কি বা এনডিআই কি জোর করে জানালা ভেঙে ঢুকছে? আমরা তো শুধু অন্যকে দোষ দেওয়া, মানে আমাদের তো এটাই চলতেছে এখন। একটা পাইসি বা শুরু করে দিলাম। আজকে ইউএসআইডি বন্ধ করে দিবে, আমি আপনাকে পৃথিবীর বাস্তবতা আপনাকে বলতেছি, আজকে ইউএসএআইডি বন্ধ করে দিবে, আগামীকালকে অন্য নামে আরেকটা ইউএসএআইডি তৈরি হবে। দিস ইজ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ হাউ ইট হ্যাপেন্স। আপনি কি মনে করেন টাকার কনসেপ্ট, ডলারের কনসেপ্ট, পাউন্ডের কনসেপ্ট হাওয়া থেকে আসছে? ইটস এ কনস্পিরেসি। আপনি কি মনে করেন কেউ ভার্সাচি পরে, কেউ বারবারি পরে, কেউ গুচি পরে? এটা কি হাওয়া থেকে আসছে? ইট ইজ এ কনস্পিরেসি। একই তাঁতের কাপড় কিনতেছেন 30,000 দিয়ে, আবার একই তাঁতের কাপড় কিনতেছেন 1 লাখ দিয়ে। ডোন্ট ইউ থিঙ্ক ইটস এ কনস্পিরেসি? ইট ইজ এ কনস্পিরেসি। এখন কথা হচ্ছে কে কতটুকু কনস্পিরেসি কাজে লাগাইয়া টিকে থাকতে পারে এটা। আপনি সক্ষম লোককে দায়িত্ব দেন, আপনি জ্ঞানী গুণী লোককে দায়িত্ব দেন, আপনি নির্মোহ সাত্ত্বিক লোককে দায়িত্ব দেন, অবশ্যই কনস্পিরেসি আপনার কিছু করতে পারবে না। মহাত্মা গান্ধী, মোহনদাস কে গান্ধী দেখাই দিয়ে যায় নাই, নিজের কাপড় চোপড় ফালাই দিয়ে নিজে নিজে কাপড় বুনা পরে নাই, পড়ছে তো। তার কাছে ব্রিটিশ অ্যাডমিরালের মেয়ে মেয়ে যার নাম সে দিচ্ছে মীরাবাই, মীরাবাই এসে থাকে নাই। তার কাছে সাদা চামড়া সাংবাদিক ওয়াকার আসে নাই, তার কাছে সাদা চামড়া অন্য সাংবাদিকরা আসে নাই। তো সে কি নিজের ভিতরের কৌশল কর্মকৌশল খুলে দিয়ে দিছে তাদেরকে? তারপরে ব্যাপারটা তিনি হলো কনস্পিরেসির শিকার হয়েছেন রাশিক রহমান। দিন দুনিয়া না দেখে যদি কারো আপনি দায়িত্ব দিয়ে দেন, তাহলে তো বললাম তো এটা শুনতে খারাপ দেখা যায়, যে সাদা চামড়ার সিপাহীকে দেখলে মনে হবে যে এটা জেনারেল। জি, সেটা স্পষ্ট। কিন্তু এই বক্তব্যটা ট্রাম্প প্রশাসন এটা মনে করেন, এটা মানে আওয়ামী লীগ কিভাবে বুঝতে পারছে? ট্রাম্প প্রশাসন যথার্থই মনে করেন। ট্রাম্প প্রশাসনের যিনি এটা আপনাদের কে মুখপাত্র, বলেছে যে ট্রাম্প প্রশাসন এটা মনে করে? না না না, আমি ওইটা বলছি না, আমি বলছি কেন, আমি ওই জায়গায় যাচ্ছি। ট্রাম্প প্রশাসনের ওয়াশিংটনের যিনি ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের যিনি মুখপাত্র, তিনি একেবারেই একটা তালিকা ধরে তিনি বলছেন যে $1 মিলিয়ন অমুক খাতে, $1 মিলিয়ন অমুক খাতে, $1 মিলিয়ন অমুক খাতে, এটা আমেরিকান ট্যাক্স পেয়ারদের টাকা এইভাবে এই আনপ্রোডাক্টিভ খাতে দেওয়া যায় না। সুতরাং এইসব বিবেচনায় ডোনাল্ড জে ট্রাম্প এগুলা বন্ধ করে দিচ্ছেন। ঠিক একইভাবে ইউএসআইডির অনেক অ্যাক্টিভিটি আছে যেগুলো ডোনাল্ড জে ট্রাম্প মনে করে না ইউএস ট্যাক্স পেয়ারের টাকায় সুবিচার হচ্ছে। এখন যিনি বলতেছেন তার আদৌ অফিসিয়াল কোনো পজিশন আছে কি না আছে, আমি ওগুলোর ভিতরে যেতে চাচ্ছি না। তো আমি কিন্তু শারমিন একেবারেই বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি নিজের পায়ে দাঁড়ানোর জায়গায়। আমি নিজেদের ন্যারেটিভ নিয়ে আসি। এত বড় ঐতিহ্যবাহী একটা দল, এত কোটি কোটি সমর্থক, এত কোটি কোটি নেতা কর্মী, তার কি এইসব জিনিস লাগে? আমি তো আপনাকে, আমি জরসের কথা, আপনি এই কথা জিজ্ঞেস করার আগে বলেছি, জরস, ইউএসআইডি, আইআরআই, এনডিআই, সরি কি বলে, ডেমোক্রেটিক ইনস্টিটিউট অফ ইয়ে, ভুলেও গেলাম, হ্যাঁ। তো আমি কিন্তু নিজে সতর্কভাবে কথা বলেছি কি যে আপনি ওদেরকে নিয়ে টানছেন কেন? দে উইল নেভার বি এ জিরো, দে উইল অলওয়েজ বি দেয়ার। আপনি নিজে কি করছেন সেটা বলেন। কনস্পিরেসিকে কাউন্টার করার জন্য আপনার কাছে কি মেকানিজম আছে? কিন্তু সেই পোস্টেরই শেষে আপনি নিজে কি করছেন সেটা এখন দেখার বিষয় আপনি বলছেন, কিন্তু ওইটারই লাস্ট লাইনে দেখছি যে এখন দেখার বিষয় বাংলাদেশের অসাংবিধানিক সরকারের বিষয়ে কি পদক্ষেপ নিতে যাচ্ছেন ট্রাম্প। মানে ট্রাম্প পদক্ষেপ নেবে কি জানি ভাই, নিতে পারে, আই ডোন্ট নো। কি পদক্ষেপ তার কাছ থেকে আপনারা এক্সপেক্ট করেন? না না, আমি তো অবজারভার, আমাকে তো দল যা নির্দেশ দিবে আমি তা করবো। আমি তো অত বুঝি না, আমি অত বুঝি না। হ্যাঁ, আপনি বলছেন দল থেকে খুব নির্দেশও পাচ্ছেন না আসলে, যেহেতু মানে আমি জিজ্ঞেস করছি অপেক্ষা করছি কর্মসূচিগুলোর বিষয়ে। দেখা যাক যদি আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমার মন, আবেগ, ভাব, যে কথাগুলো আমি আপনাকে বলেছি, আমি যতটুকু চোখে দেখতে পাচ্ছি সেটা নিয়ে আমি বলেছি, যতটুকু পেয়েছি বা পাচ্ছি না সেটাও আমি আপনাকে বলেছি। এবং এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যেটুকু আমি পাওয়ার পরেই তো আমি আপনাকে বলতে পারবো।
আপনার আই কি ডোন্ট মনে নো। করেন 13 তারিখে ট্রাম্প মোদির বৈঠক হবার কথা, সেখানে কিছু হবে, বাংলাদেশের জন্য কিছু হবে, আপনাদের ফলে কিছু হবে? আশা করব না কেন? আমাদের দলের উচ্চ পর্যায়ে যারা কূটনীতি পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করেন তারা তো কাজ করছেন, তো আমাকে তো একটু হলেও ধৈর্য ধরতে হবে, এবং তারা তো এখনো তাদের দায়িত্বে আছেন। তারা যতক্ষণ তাদের দায়িত্বে থাকবেন, তাদের ওই দায়িত্বের জায়গাটার উপর আস্থা তো আমাদেরকে রাখতেই হবে। তো আমরা আশা বেঁধে আছি। কি আশা করেন আসলে, কি করবে ট্রাম্প বা ট্রাম্প প্রশাসন? এটা যারা দায়িত্বে আছেন, আই ডোন্ট নো, তারা হয়তো বা কোনো একটা ফর্মুলা তো তৈরি করছেন। আচ্ছা, মানে আশাটাও তারাই করবেন, আপনারা করছেন না? মানে আমি ভাই সহজ কথা বুঝি, সহজ কথা বুঝি, আমি ভাই হাতে পায়ে ধরার কোনো বিকল্প আমি মনে করি, আমার আব্বা আমার সাথে রাগ করলে আমি ওনার হাত পা ধরে, ওরা আব্বা আমার ভুল হয়ে গেছে, মাফ করেন। This- এটা মানুষ, আমার মানুষ, রাজনীতি করতে গেলে আমি অতি মানব কেউ না। হ্যাঁ, আমার দেশের মানুষ যদি আমার উপর রাগ করে, আমার তো ফেসবুকে অনেক লোক গালাগালি করে, ধরেন জামাতের ভাইরা গালাগালি করে, বিএনপির ভাইরা গালাগালি করে, জাতীয় পার্টির ভাইরা করে, আমার দলেরও অনেক লোক আমাকে গালাগালাজ করে। কিন্তু আমি উল্টা তো কাউরে কোনো খারাপ কথা বলি, আমি বলছি ভাই প্লিজ হয় আমারে মাফ করে দেন, নাহলে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই তো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি এটা, এর এই দুই হাতের উপরে কোনো শক্তি নেই। আপনি আমার উপর রাগ করলে তো কি হয়েছে, আমি আমি যদি আপনার বলি যে ভাই আপনি প্লিজ আমার, আপনি করবেন না? ডেফিনেটলি করবেন। সো হোয়াট আর উই ডুইং? দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট আর্ট অফ পলিটিক্স, দ্যাট ইজ সাবমিশন, এবং লাভ। কার কাছে হাতে পায়ে ধরে, মানে কার কাছে, কার হাতে পায়ে ধরবেন? আমি আমার এলাকার লোকের হাতে পায়ে ধরবো সুযোগ আচ্ছা, পাইলে। মানে আমি তো কথা বলছিলাম যে যুক্তরাষ্ট্র বা ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে, এই জন্য আমি প্রশ্নটা আবার রিপিট করলাম যে কার কাছে হাতে পায়ে ধরার বিষয়টা। না, আমি ট্রাম্প প্রশাসনের কাছে হাতে পায়ে ধরার কোনো প্রশ্নই আসে না, সেটা তো ডেফিনেটলি না। আমরা তো স্বতন্ত্র, আমরা আমাদের একটা স্বকীয়তা আছে, আমাদের একটা স্বাধীন অবস্থান আছে, সেটা তো, এটা কোনোদিন আমি বলবো না। আমি বলছি যে ভাই, আমি ট্রাম্প প্রশাসনকে সম্মান করি, পরাক্রমশালী দেশের প্রশাসন, এবং উনি তো দেখিয়ে দিয়েছেন যে আহ, পর্যদস্ত হলে আবার কিভাবে উঠে দাঁড়াতে হয়। হ্যাঁ, আবার রাষ্ট্রপতি হয়েছেন। নরেন্দ্র মোদীজি পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের বলতে গেলে চ্যাম্পিয়ন, মানে প্রধানমন্ত্রী হয়েছেন এতবার। হ্যাঁ, আহ, ওনাদেরকে তো সম্মানের সাথেই দেখতে হবে। কিন্তু আমি আমি মনে করি আমাদের রাজনীতির সবচেয়ে বড় শক্তি তো আমাদের জনগণ, সুতরাং তার হাতে পায়ে ধরতে আমার কি অসুবিধা আমি ঠিক বুঝতে পারছি না। মানে এরকম আমরা দেখেছি মানে যে আমি একটু নগ্ন ভাবে কথাটা বললাম আসলে। হ্যাঁ, যারা অনেক ভালো রাজনীতি বুঝেন তারা হয়তো একটু আর একটু মসৃণ ভাবে বলার চেষ্টা করবেন। আমার জায়গাটা খুব সহজ, যে আমি 16 বছরে কিছু ভুল ত্রুটি তো আমার হয়েছে, সুতরাং সেই ভুল ইফ আই ত্রুটি স্বীকার করা যাবে। অ্যাপোলোজাইজ। মানে আমি এই জন্যই জিজ্ঞাসা করলাম যে হাতে পায়ে ধরার জায়গার কথা বলছেন যখন, তখন এবং ট্রাম্প প্রশাসনের প্রশ্নের প্রেক্ষিতে, কারণ শাহজাহান ওমর, হ্যাঁ, তাকে আমরা শুনেছিলাম বিএনপির নেতা, পরবর্তীতে আপনাদের হয়ে নির্বাচনও করেছেন 24-এর আমির নির্বাচনে, সেখানে তিনি না, বলেছেন ওটা পিটার তো হাস ওটা বাবা। তো ঠিক হয় নাই। আমি সাজানো ওমর সাহেবকে কেন আমরা নৌকা থেকে ইয়ে দিব? মানে মানে আমি তো তার আমার প্রসঙ্গে ব্যক্তি বলছি, সত্তা তিনি ছেড়ে পিটার বাদ হাসকে দিয়ে বাবা দিন। ডেকেছিলেন, ভগবান ডেকেছিলেন, হাতে পায়ে ধরার মতো হ্যাঁ, অবস্থা তৈরি পিটার্সকে হয়েছে। বলছে যে ওরে বাবা, হ্যাঁ, বললো না, আমি তো নিজেও টকশোতে অনেক হাসাহাসি করছি ওনাকে নিয়ে, তো তাকে কেন আমি নৌকা দিব? যখন তাকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে আওয়ামী লীগের যারা যেত পক্ষে, তারা যখন তাকে নিয়ে হাসাহাসি করছে রীতিমতো, জোরে বাবারে আমার বিধাতারে, হ্যাঁ, ঠিক তারপরে যখন আপনি তাকে নৌকায় নমিনেশন দিচ্ছেন, তাহলে যারা টিভিতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে এতদিন কথা বললো এবং তাকে নিয়ে হাসাহাসি করলো, তাদের কি অবস্থা দাঁড়ালো? আর তার থেকে বড় কথা হচ্ছে যে, ওই যে আপনাকে আমি একটা কথা বললাম, হ্যাঁ, যে সব জায়গার নমিনেশন তো এক মানদণ্ডের হবে না। গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় যে নমিনেশন পাবে, তার নমিনেশনের ক্রাইটেরিয়া বা তার কোয়ালিফিকেশন আর কক্সবাজারের রামুতে যে পাবে ক্যানট বি সেম। ইফ ইট ইজ সেম, গ্রেট, বাট আনডাউটেডলি the process of filtering a candidate for such sensitive areas, important areas, has to be of absolutely of a different height, absolutely of a different standard. Anybody can come and debate on that with me, but point blank, the standard has to be totally different. এবং আপনার কি সহজ নমিনেশন বাংলায় জায়গায় বলে কোনো ভুল ছিল অতুলনীয়। রংপুরে? মানে আপনি হ্যাঁ, যেহেতু অনেক ভুলের কথা বলছেন, নমিনেশনের ক্ষেত্রে অনেক কিছু বলছেন, 24-এর নির্বাচনে আপনিও পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে।
মানে না, সেখানে স্বতন্ত্র প্রার্থীর কাছে আমি পরাজিত হই নাই, আমি বিদ্রোহী প্রার্থীর কাছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের যে গঠনতন্ত্র আছে এটাকে বলে বিদ্রোহী প্রার্থী। আমি স্বতন্ত্র, আমি কোনোদিন খেয়াল করে দেখবেন স্বতন্ত্র ইউজ করি না। মানে গঠনতন্ত্র এখনো চেঞ্জ হয়নি, চেঞ্জ হইলে যদি অন্য কিছু বানান অন্য এটা কথা কিন্তু একদম শীর্ষ পরে। শীর্ষ হ্যাঁ, সিদ্ধান্তেই আসলে স্বতন্ত্র বলে না 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 বলা না হয়েছে। না, আমি আমি বলি, আপনি আমাকে জিজ্ঞেস করে আমি উত্তর দিচ্ছি। আমি পরাজিত হতেই পারি, নির্বাচন যদি সঠিকভাবে হয়, ঠিকমতো হয়, আমি জয়ী হতে পারি, পরাজিত হতে পারি। কিন্তু পরাজয়ের থেকে আমার আমার আহ, অভিযোগের জায়গাটা হচ্ছে যে ধরেন আপনি আমাকে নৌকা মার্কা দিলেন, তাহলে আমি রংপুর জেলার যিনি সভাপতি আওয়ামী লীগের, তিনি আমার এলাকায় আসবেন আমার ক্যাম্পেইন করতে। তাহলে উনি ক্যাম্পেইন করতেছেন বিদ্রোহীর, আবার আরেক জায়গায় যে ক্যাম্পেইন করতেছেন নৌকার। তাহলে আওয়ামী লীগের সভাপতি কি হইলো জিনিসটা? আপনি বুঝতে পারছেন আমার কথাটা? দলের যে কেন্দ্রীয় নেতা যিনি রংপুরের জন্য দায়িত্বপ্রাপ্ত, এই যেমন ধরেন আমার এখানে কি একটা আছে, নাম ভুলে গেলাম, ধরেন আমার যে সাংগঠনিক সম্পাদক আহ, রংপুরের, তার ছেলে আবার 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের বিরুদ্ধেই ছিল, সুজিত রায় নন্দী। সুজিত রায় নন্দী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কিন্তু তার ছেলে বলতেছে শেখ হাসিনার এসে ক্ষমতার থেকে বাইরে দেখতে চায়। বুঝেন অবস্থা? একদম আপনাকে অকপট কথাটা বলতেছি, এটা তো আর আমি বুঝতে পারবো না। তো সেই সুজিত রায় নন্দী যতগুলো লোককে নিয়েছে রংপুর কমিটির ভিতরে, একটা লোকও সাবলীল ভাবে সহজ সরল ভাবে নৌকা মার্কার ভোট করে নাই। কেউ এখানে যায় নৌকার করতে, কেউ যায়। তা আমার কথা হচ্ছে যে বিশেষ পরিস্থিতিতে হ্যাঁ আপনি নৌকাকেও করতে দিবেন, অন্যকেও করতে দিতে পারেন, কিন্তু আপনি যখন একটা দলের পথধারী হবেন তখন তো আপনি ওই দলের নমিনেশনকে ফলো করবেন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আমি হেরে যাওয়া জিতে যাওয়া নিয়ে চিন্তা করছি না। রাজনীতি ঠিক থাকলে হেরে গেলেও অনেক বড় কিছু অর্জন করতে পারবেন, কিন্তু এখানে তো বঙ্গবন্ধুর রাজনীতি পর্যদস্ত হয়ে গেছে। রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক তিনি আমার নৌকা মার্কার নির্বাচনের ইতে আসতেছেন না, ওনার কারণে হাইরেছি সেটা বলতে চাই না, কিন্তু আসছেন না। আমি একটা উদাহরণ দিলাম, মানে দৃশ্যমান উদাহরণ। আবার যিনি যুগ্ম যুগ্ম আহ্বায়ক তিনি আবার আসছেন, সচিব হয়েছেন, পদোন্নতি নিয়েছেন সচিব, হ্যাঁ, নৌকা নৌকা করে। কিন্তু যখন নির্বাচন আসলো কিছু একটার বিনিময়ে আপনি আবার একটু হ্যাঁ অন্যদিকেও যাচ্ছেন। তো কথা হচ্ছে যে এটা এটা আপাত দৃষ্টিতে মনে হয়েছিল খুব ভালো রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু এটা যে দলকে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে এটা এখন বোঝা যাচ্ছে। আই হ্যাভ রিমেইনড লয়াল অল থ্রু আউট, আই স্টিল রিমেইন লয়াল, বাট এটা আপনার আগের অনুষ্ঠানে বলেছি, এখনো বলেছি, স্থানীয় সরকার নির্বাচনের ওই সিদ্ধান্ত জি। নৌকা মার্কা দেওয়া এবং এই সিদ্ধান্ত দুটোই একেবারে ধ্বংস ধ্বংস করে দিয়েছে। শোনেন আমি আপনার একটা কথা বলি, রহমতুল্লাহ সাহেব, রহমত আলী সাহেব, হ্যাঁ, বেড়াইক বাড্ডার এমপি ছিলেন, চেনেন তো আপনি? এপেক্স গ্রুপে বহুবার এমপি ছিলেন। তো এবার কোন এক কারণে তিনি নমিনেশন পান নাই। হ্যাঁ, তো ধরেন আমাদেরকে ঘন ঘন যখন ডেকে যারা পাইছে বা যারা পায়নি সবাইকে একসাথে ডেকে যখন বলা হইলো যে সবাই নির্বাচন করবে, হাজারের বয়স হয়েছে না, ধরেন 80 কাছাকাছি বয়স, তো আমি ওনার চোখটা পড়তেছিলাম, বুঝলেন? তো এইটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং ওখানে মজার বিষয় হচ্ছে যারা নৌকা পাইছে তাদেরও চোখের এই একই অবস্থা, আর যারা পায়নি তাদেরও চোখের এই একই অবস্থা। সবাই আসমান থেকে পড়লো যে এটা কি হইলো সিদ্ধান্তটা। আমি কি বুঝতে পারছি আপনার কথাটা? জি জি, তার মানে ওই এই যে অংশটা কাউন্সিল, তার আগের মানে যে অংশ শব্দটা। বলছিলেন যে নমিনেশনের প্রক্রিয়ার মধ্যে আপনাদের যে ঝামেলা, সেই বিষয়টা আপনি আগের অনুষ্ঠানেও আমার বলছিলেন। আপনি বলছেন আপনি যা ততটুকুই বলেন যা আপনি দেখেন বা দেখছেন সেই অংশটুকু। একটা জায়গা নিয়ে আমি একটু প্রশ্ন করতে চাই, আমি অনেককেই আসলে এই প্রশ্নটা করি যে সেনাবাহিনীর ভূমিকা আপনি এখন কেমন দেখছেন? যেমন 5ই আগস্টের ঘটনার পেছনে আপনাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এটি ইসলামিক উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান। এখন কি অবস্থা দেখছেন? আপনাদের সময় সেনাপ্রধান ছিলেন একজন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, তিনিও বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারের প্রশংসা করছেন, অভ্যুত্থানকালীন সময়ে তার প্রশংসা করছেন। এখনো আসলে কি ভূমিকায় আপনি দেখছেন সেনাবাহিনীকে? না, জেনারেল ওয়াকার তো জননেত্রী শেখ হাসিনা আত্মীয়,
আর সেনা প্রধান নিয়োগের ব্যাপারে আমি খুব বেশি কিছু বলতে পারি না, কারণ আমি যতটুকু জানি এটা মাননীয় প্রধানমন্ত্রীর একান্তই নিজস্ব সিদ্ধান্ত। সুতরাং আই হ্যাভ নো কমেন্ট অন দিস। আমি আবারও পিছনে যেতে চাই। 5ই আগস্টের ঘটনা ঘটতই না যদি নির্বাচন এবং আমাদের রাজনীতিটা আমরা ঠিক রাখতে পারতাম। এবং যেই জঙ্গিবাদের কথা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, আমি ওনাকে সামনাসামনি এটা বলতে পারবো যে মানে আমরা কেন মনে করলাম যে সবাই আওয়ামী লীগ করবে? কেন এটা মনে করতে হলো? কেন কেন আমরা ওই স্পেসটা তৈরি করতে পারলাম না যেখানে সকলেই সহাবস্থান করবে এবং সকলেই বাংলাদেশকে ভালোবাসবে? কেন আমাদের মনে হলো যে প্রতিটা কবিতা আমাদেরকে নিয়েই লিখতে হবে? কেন আমাদের মনে হলো যে বেসুরা গলায় যে গান গাবে তাকে আমাকে নিয়েই গান গেতে হবে? কেন আমার মনে হলো যে সুরেলা গলায় অন্য কোনো প্রতিবাদ্য নিয়ে গান গাওয়া যাবে না? কেন আমার মনে হলো যে কোনো গদ্য বা কোনো আলেখ্য তা শুধুমাত্র আমাকে ঘিরে স্তুতি গাথা ছাড়া আর কিছুই হবে না? You see, politician is a king. When the king says that this is not my fault, then there is a problem. It is our responsibility. আসাদুজ্জামান খান সাহেব বলছেন, ওনার ওনার চোখ খুলে যেটুকু দেখলেন ওইটুকু বললেন, কিন্তু উনি তো একজন মুক্তিযোদ্ধা। চোখ বন্ধ করে যেটা দেখা যায় ওটা বলতে হবে না? আপনি মানে আপনি একটা চিন্তা করেন আমরা কি কোটা 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 করলাম। হ্যাঁ, আমি একটা প্রায়োগিক উদাহরণ আপনাকে দিই। আপনি একদিকে কোটা বাস্তবায়ন করতে চান, আরেকদিকে ড্রাইভার হাতে নাতে ধরা পড়তেছে যে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে। তাহলে আপনার কোটা ব্যবস্থাপনায় মানুষ কিভাবে আস্থা রাখবে? আপনি বলেন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি। আপনি তো দোষ অনেককে দিতে পারবেন, কিন্তু আমি যদি প্রশ্ন করি যে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে কেন, এটার উত্তরটা কে দিবে? কোনো কিছু বিচ্ছিন্ন না। তাইলে একটা ছোট বাচ্চা, তার মনটা কোমল, সে রাত দিন 24 ঘন্টা পড়ালেখা করতেছে একটা বিসিএস চাকরি পাওয়ার জন্য। তার ভিতরে যদি এটা ঢুকে যায় যে প্রশ্নপত্র ফাঁস হয় আর আমার কোটা সব মিলায় আমাকে বঞ্চিত করার জন্য এই ব্যবস্থা, কি করবেন বলেন? এখন আমার কথা হচ্ছে, ভুল যা হয়েছে হয়েছে, বাট বাংলাদেশের ভারসাম্য, বাংলাদেশের ভালোর জন্য আওয়ামী লীগকে প্রয়োজন। এই আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষের ফিরবে কি করে, সেই জায়গাটা একটা প্রশ্ন আমি করি, শেষ প্রশ্ন আপনার কাছ থেকে। আপনি নিশ্চয়ই বলবেন যে 75-এর পর আওয়ামী লীগের রাজনীতিতে মোটামুটি ঠিকভাবে ফিরতে 6 বছর লেগেছে, ক্ষমতায় আসতে লেগেছে 21 বছর। এখন এই 2024-এর 5ই আগস্টের পর রাজনীতিতে দেশে ফিরতে, রাজনীতিতে সেভাবে সক্রিয়ভাবে ফিরতে, ঠিকঠাকভাবে ফিরতে এবং ক্ষমতায় আসতে, মানে আপনার কি মনে হয়? না, বাংলাদেশ আওয়ামী লীগের 1975 সালের 15 আগস্টের রাজনীতিতে ফিরতে সময় লেগেছিল 3 বছর, 3 ইয়ার্স। আপনি প্রশ্ন করতে পারেন কেন? বলেন, আমি আশা করছি যে আপনি বলবেন। 1979 সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভাইব্রেন্ট অংশগ্রহণ ছিল, কিন্তু সেই নির্বাচনে ফলাফল স্বাভাবিক কারণেই আওয়ামী লীগের পক্ষে আসেনি। কিন্তু আওয়ামী লীগ যে কটা সিটি পেয়েছিল তারা একেবারেই দুর্দান্ত সাহসের সাথে ওই সময়কার সংসদের মধ্যে দাঁড়িয়ে থেকে বাংলাদেশের ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনকে মিলিয়ে যথেষ্ট প্রতিবাদী, দিক নির্দেশমূলক বক্তব্য এবং ভূমিকা পালন করতে পেরেছিল। এবং কোনো কিছু অ্যাবসলিউট, কোনো কিছুর অতিরিক্ত যে কারেক্ট না, সেই বিষয়ে কিছু অবিনাশী বাণীও ওই সংসদে রয়ে গেছিল। শুধু তাই না, আমার শৈশবে আমার মনে আছে ডক্টর কামাল হোসেন বনাম জাস্টিস আব্দুল সাত্তার যে রাষ্ট্রপতির নির্বাচন, আই রিমেম্বার, উনি জিতে নাই, কিন্তু ওই সময় তো আর অত ডিজিটাল ব্যানার ট্যানার এসব ছিল না ভাই। ওর মধ্যে যতটুকু প্রচার প্রচারণা হয়েছিল, হ্যাঁ,
আমি so আমার কথা হচ্ছে ওগুলো যে পারফেক্ট ছিল, সঠিক ছিল তা না, ত্রুটিপূর্ণ ছিল, সেখানেও রিগিং হয়েছে, সেখানেও কারচুপি হয়েছে। বাট আওয়ামী লীগ এমন একটা দল যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার 3 বছরের মাথায় কিন্তু সে রাজনৈতিক ভাবে আবারও মুখরিত হওয়া শুরু করে। হ্যাঁ, এখন কি হবে? এখন তো কর্মসূচি আমরা দিচ্ছি, চলছেই তো। যদিও সেই কর্মসূচি নিয়ে আপনাকে খুব আশাবাদী বলে মনে হচ্ছে না আমার। জানি না, না। আমি তো আপনাকে একটা কথাই বলছি, আমার জায়গা খুব পরিষ্কার। আপনি ওইভাবে বললে তো হবে না, আমার জায়গাটা খুবই পরিষ্কার। আবারও বলি, একদম পরিষ্কার করে বলছি, আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি ডোনাল্ড ট্রাম্প না। আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি পৃথিবীর অন্য কোনো দেশ না। আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি বাংলাদেশের মানুষ, যারা তারে হৃদয়ে ধারণ করে। আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু ডোনাল্ড ট্রাম্প না, বন্ধু, হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধু, বাংলাদেশের বন্ধু। আওয়ামী লীগের বন্ধু ভারত, নিশ্চয়ই বাংলাদেশেরও বন্ধু ভারত, নরেন্দ্র মোদী আমাদের রাজনৈতিক বন্ধু। কিন্তু আমার সবচেয়ে নিকট আত্মীয়, আমার সবচেয়ে বড় বন্ধু, লুক ইন টু মাই আইস, বাংলাদেশের মানুষ। আমি ওটা যদি বিশ্বাস করি, রাজনীতি করা কেউ ঠেকাতে পারবে না। রাজনীতি থাকবে, এবং রাজনীতি বাংলাদেশের স্বার্থেই রাখতে হবে। ভারসাম্য যদি ছুটে যায়, তাহলে মনে করেন এই দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। রাশেক রহমান, ধন্যবাদ আপনাকে। অনেকটা সময় আপনার কাছ থেকে নিলাম, কথা বললাম। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আজকের মতো থ্যাংক শেষ ইউ, করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য।